ভারতের জাতীয় পাখি কোনটি? অপশন আছে ময়ূর, চড়াই, কাক না টিয়া। অপশন অ্যান্সার কি হবে? ময়ূর। আচ্ছা, যদি বলে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি, তার নাম হচ্ছে প্যাভোক্রিস্টেটাস। ওকে। ময়ূর বেশিরভাগ কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের যে রাজস্থান রয়েছে সেই অঞ্চলে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন যে আমাদের অরণ্য রয়েছে, বিভিন্ন ন্যাশনাল পার্ক রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু রাখা হয়। এবং যে চিড়িয়াখানায় কিন্তু এক্স সিটু সংরক্ষণ হিসেবে ময়ূরকে রাখা হয়। চল পরের কোশ্চেন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। কাদের সাথে কাদের হয়েছিল? বাংলার শেষ স্বাধীন নবাব যিনি ছিলেন সিরাজদৌল্লা, তার সাথে হয়েছিল কার? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্রিটিশ ফোর্স, তাদেরকে লিড করেছিল বা তাদের নেতৃত্ব দিয়েছিল কে? রবার্ট ক্লাইভ। ওকে, চলে আসবো পরবর্তী কোশ্চেন। ভারতের রাজধানী কোথায়? অপশন আছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দিল্লি। আরো যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে সেটা কি হবে? নিউ দিল্লি। আচ্ছা, কলকাতা একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লি দরবার যে অনুষ্ঠান হয়েছিল লর্ড হার্ডিঞ্জের সময়, সে সময় কিন্তু কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়েছিল। এবং যে অনুষ্ঠান হয়েছিল সেখানে সেই অনুষ্ঠানের যে শোভাযাত্রা, সেখানে বোমা নিক্ষেপ কে করেছিল? বিপ্লবী রাসবিহারী বসু। ওকে, চলে আসবো পরের কোশ্চেন। আরবিআই এর পূর্ণ রূপ কি? চারটি অপশন আছে, দেখতেই পাচ্ছ। তো এর অ্যান্সার কি হবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে, যেটা ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, সেই অনুযায়ী তৈরি হয়েছিল। এবং আমাদের যে দেশ, দেখো সেই সময়টা কিন্তু ব্রিটিশ শাসন চলছে ভারতে, এবং ব্রিটিশাররা বুঝেছিল যে ভারতের একটি সেন্ট্রাল ব্যাংক দরকার, যেহেতু ইন্ডিয়ান কারেন্সি এবং ফিনান্সের জন্য। সেই জন্য তারা কি করেছিল? হিল্টন ইয়াং কমিশন বা রয়্যাল কমিশন 1926 সালে তারা তৈরি করেছিল। এবং সেই কমিটির রেকমেন্ডেশনে বা সুপারিশে তৈরি হয়েছিল কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যদি বলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রয়েছে কিন্তু মুম্বাই। মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল? মহাত্মা গান্ধী জন্মেছিলেন কবে? 2রা অক্টোবর 1869, 1869। কোথায় জন্মেছিলেন তিনি? তিনি জন্মেছিলেন কিন্তু গুজরাটের পোরবন্দর এলাকায়। এবং এই 2রা অক্টোবর এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসতা দিবস হিসেবে পালন করা হয়। এবং পালন কে করে? ইউনাইটেড নেশন। চলে আসবো পরবর্তী কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? কেটু, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা না নন্দা দেবী? দেখো, ভারতের যদি বলে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু কেটু। কিন্তু এখানে বলেছে পৃথিবীর হলে কি হবে? এভারেস্ট। এভারেস্ট। আচ্ছা, এভারেস্ট কোথায় আছে? কোন দেশে আছে? নেপালে আছে। এর হাইট কত? 8848 মিটার। এবং এর প্রাক্তন বা পূর্বতন নাম কি ছিল? পিক 15 বা পিক 15। এবং এর কিছু লোকাল নেম আছে। লোকাল মানে স্থানীয় নাম, যেমন তিব্বতে একে বলা হয় চমু লংমা এবং নেপালে বলা হয় সাগর মাথা। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় প্রাণী কোনটি? সিংহ, বাঘ, হাতি না ময়ূর? বাঘ। বাছা, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। ওকে। বাঘ স্পেসিফিক্যালি রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা সুন্দরবন অঞ্চলে তার বাসস্থান। এবং এই সুন্দরবন হচ্ছে কি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের উপর অবস্থিত একটি
ম্যানগ্রোভ অরণ্য। এটা মনে রাখবে, সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ অরণ্য। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? হ্যাঁ, নির্বাচিত হন কিন্তু 5 বছরের জন্য, 5 বছর। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট এর সম্পর্কে কোন আর্টিকেলে দেওয়া রয়েছে? রয়েছে 52 থেকে 78। আমাদের যে পার্ট 5 রয়েছে ভাগ কনস্টিটিউশনের, সেই পার্ট 5-এ রয়েছে কিন্তু রাষ্ট্রপতি। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের প্রথম ট্রাইবাল প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু, যিনি ভারতের 15তম 15th প্রেসিডেন্ট। ওকে, সুন্দরবন কোন নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত? বলো কি হবে অ্যান্সার? একটু আগেই আমরা আলোচনা করেছি, গঙ্গা ব্রহ্মপুত্র। আচ্ছা, সুন্দরবন কিন্তু মানে পুরোটা যদি আমরা দেখি, সেটা কিন্তু ভারত এবং বাংলাদেশ দুটি দেশ মধ্যেই পড়ে। ভারতে তার 40% এবং বাকি 60% বাংলাদেশে। ভারতে যে সুন্দরবন রয়েছে তার এরিয়া বা তার ক্ষেত্রফল বলতে পারো, সেটা হচ্ছে 10,277 বর্গ কিলোমিটার। আচ্ছা, সুন্দরবন কবে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের তকমা পেয়েছে? মে 4, অর্থাৎ 4 মে 1984 সালে। চলে আসবো পরবর্তী কোশ্চেন। ভারতের জাতীয় পতাকার মাঝখানে কি চিহ্ন আছে? সূর্য আছে? সূর্য তো নেই। সূর্য কাদের আছে? আর্জেন্টিনার রয়েছে। যারা আর্জেন্টিনা সাপোর্টার তারাও জানো। আচ্ছা, এটা কি হবে অ্যান্সার? অশোক চক্র। আচ্ছা, অশোক চক্রের মধ্যে কটা তোমার হুইলস রয়েছে? 24টা। 24টা হুইলস রয়েছে। আচ্ছা, আরেকটা কথা, ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল কিন্তু 22শে জুলাই 1947 সালে। এবং এই যে অশোক চক্র, এর মধ্যে কিন্তু 24টা এরকম দণ্ড রয়েছে, যে 24টা দণ্ড 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। আরেকটা কোশ্চেন, ন্যাশনাল ফ্ল্যাগ তার লেন্থ এবং ব্রেথ এর রেশিও মাঝে মধ্যে চায়, এর অনুপাত কত? 3:2, অর্থাৎ 3:2 লেন্থ ইস টু ব্রেথ জাতীয় পতাকা। আচ্ছা, লোকসভার সদস্যরা সর্বাধিক কত বছর মেয়াদে নির্বাচিত হন? কত বছর মেয়াদে নির্বাচিত হন? জানো, 5 বছর অন্তর অন্তর কি হয়? আমাদের লোকসভা নির্বাচন হয়। লোকসভায় যারা লড়ে, অর্থাৎ যারা লোকসভায় জেতে বা হারে, তাদের যে ভোটে দাঁড়ানো তার বয়স কত? 25 বছর। মিনিমাম এজ, অর্থাৎ কমপক্ষে তাকে 25 বছর বয়স হতে হবে। এবং এই যে তার মেয়াদ, এইটা রয়েছে আর্টিকেল 83 ক্লজ 2, 83 ক্লজ 2। ওকে, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। সেই সময় গান্ধীজির একটি বিখ্যাত উক্তি বিভিন্ন সময় আসে, যে ডু অর ডাই বা করেঙ্গে ইয়া মারেঙ্গে। এইটি গান্ধীজি কোন আন্দোলনের সময় বলেছিল? এটা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিল। এবং ভারত ছাড়ো আন্দোলন যখন হয়েছিল, তখন ব্রিটিশ ভাইসরয় ছিলেন কিন্তু লিনলিথগো। লিনলিথগো মনে রাখবে। আরেকটা কি, ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের কুইন বা রানী কাকে বলা হয়? বলা হয় কিন্তু অরুণা আসফ আলীকে। এই সময় আমরা জানি যে বিভিন্ন প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল, যেমন বালিয়ায় চিতু পান্ডে, টাইগার অফ বালিয়া বলা হতো। তারপর হচ্ছে প্রতি সরকার, এগুলো হয়েছিল। তো আরেকটা জিনিস, যে সেই সময় এই যে ভারত ছাড়ো আন্দোলনের সময় একটা আন্ডারগ্রাউন্ড রেডিও অপারেট করেছিলেন কে? সেটা মনে রাখবে, উষা মেহতা। চলে আসবো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু অলমোস্ট প্রায় 17 বছর তিনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব
করেছেন। আমি যদি স্পেসিফিক্যালি বলি, ভারত যেদিনকে স্বাধীন হয়েছে অর্থাৎ 15ই আগস্ট 1947 থেকে তার মৃত্যু দিবস মে 27, 1964, এই সময়টায় জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের সংবিধান কবে কার্যকর? বলো। কার্যকর বলেছে, দেখো এখানে কিন্তু দুটো, দেখো অপশন বি আর অপশন সি পরপর দেবো। অপশন সি যেটা 26শে নভেম্বর 1949, এই সময়টা কিন্তু সংবিধান লেখা হয়েছিল, গৃহীত হয়েছিল, অ্যাডপ্টেড বা গৃহীত হয়েছিল। কে করেছিল গ্রহণটা? কনস্টিটিউশন অ্যাসেম্বলি, গণপরিষদ। কিন্তু এটা কার্যকর হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে। যেহেতু 26শে জানুয়ারি 1930 সালে আমরা ভারতে মানে পরাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, সেই জন্য কিন্তু এই 26শে জানুয়ারি এই ডেটটিকে সম্মান জানিয়ে সেদিন থেকে কার্যকর করা হয় ভারতের সংবিধান। চলে আসবো পরবর্তী কোশ্চেন। ভারতের মুদ্রা কোনটি? টাকা, রুপি, ডলার না ডিনার? দিনার, ডিনার নয়। তো এখানে অ্যান্সার কি হবে? রুপি, টাকা নয় কিন্তু। রুপি। আচ্ছা, আমাদের দেখবে ভারতীয় মুদ্রায় এটা এরকম সাইন দেয়, এরকম এরকম একটা সাইন দেয় না? হ্যাঁ, তো এই সাইনটা কবে গৃহীত হয়েছিল? হয়েছিল জুলাই 15, 2000 সালে। এবং এটি যে ডিজাইন করেছিলেন তার নাম ছিল ডক্টর উদয় কুমার। এই যে সাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইনটা অ্যাকচুয়ালি রোমান এবং দেবনাগরী দুটির একটা সংমিশ্রণ, বা ইংলিশে যাকে বলে অ্যামালগামেশন। ওকে, চলে এসো পরবর্তী কোশ্চেন। ভারতের অর্থনীতির জনক কে? দেখো অমর্ত্য সেন আছে, বি আর আম্বেদকর রয়েছে, এখানে দুটো অপশনই কিন্তু খুব কাছাকাছি রয়েছে, দাদাভাই নৌরুচি এবং অমর্ত্য সেন। দেখো অমর্ত্য সেন তো হবেই না, কারণ তার যে অ্যাক্টিভিটি সেগুলো তোমার অনেক পরের দিকে আসছে। এখানে অ্যান্সার হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তার যে ড্রেন অফ ওয়েলথ থিওরি, ড্রেন অফ ওয়েলথ থিওরি ব্যাপারটা কি? যে ব্রিটিশরা আমাদের দেশে যখন শাসন করছে সেই সময় তারা আমাদের দেশ থেকে সম্পদ শুষে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সম্পদের নির্গমন, নিষ্কাশন হচ্ছে, এবং তার ফল কি হচ্ছে? যে ভারতে বিভিন্ন বছর দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, দেশের মানুষ খেতে পাচ্ছে না। এই জিনিসটাকে তিনি কি বলেছিলেন? ড্রেন অফ ওয়েলথ থিওরি। এবং তিনি একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দাদাভাই নৌরোজি কিন্তু 3বার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা মাথায় রাখবে। চলে আসবো পরবর্তী কোশ্চেন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না গোদাবরী? অবভিয়াসলি গঙ্গা। গঙ্গার লেন্থ কত? গঙ্গার লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। মনে রাখতে পারবে 25-25, এইভাবে মনে রাখবে 25-25, গঙ্গার লেন্থ 25-25। আচ্ছা, তো গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ওকে, গঙ্গার বিভিন্ন উপনদী বলো। এই যে যমুনা, এটিই নিজে গঙ্গার একটি উপনদী। এছাড়া রয়েছে তোমার সোন রয়েছে, রামগঙ্গা প্রভৃতি হচ্ছে গঙ্গার উপনদী। ওকে, চলে আসবো পরবর্তী কোশ্চেনে। সুভাষচন্দ্র বসু কোন সংগঠন গঠন করেছিলেন? দেখো এক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজ অ্যান্সার হবে। আমি বলছি খুব ক্লোজে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু আজাদ হিন্দ ফৌজ বিভিন্ন জায়গায় অপশন পাবে, সেটি বানিয়েছিলেন কে? মোহন সিং। কিন্তু সুভাষচন্দ্র বসু এটার সুপ্রিম কমান্ডার অর্থাৎ সর্বাধিনায়ক হয়েছিলেন কিন্তু 1943 সালে। এবং ওই একই বছর আইএনএ কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছিল, এবং তারা কোহিমাতে জাতীয় পতাকা উড়িয়েছিলেন, মৈরাং, তাই তো?
চলে আসবো পরের কোশ্চেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 5 ইয়ার্স প্ল্যান কবে থেকে শুরু হয়েছিল? 1951 সালে। আচ্ছা, প্রথম যে 5 ইয়ার্স প্ল্যান হয়েছিল তার মডেল কি ছিল? হ্যারড ডোমার মডেল। সেকেন্ড প্ল্যান কি হয়েছিল? সেকেন্ড প্ল্যান ছিল কিন্তু পিসি মহালানবিশ মডেল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এগ্রিকালচার অর্থাৎ চাষবাস এবং ইরিগেশন এর উপর জোর দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হেভি ইন্ডাস্ট্রি, দেখবে বিভিন্ন কলকারখানা বিভিন্ন জায়গায় গড়ে উঠছে, বিভিন্ন স্টিল প্ল্যান্ট, বিভিন্ন নদী বাঁধ এই সময়টা আস্তে আস্তে ডেভেলপ করছে, এবং ইন্ডিয়া এই সময় কি করেছিল? মিশ্র অর্থনীতির দিকে ঝুঁকেছিল। সেটা কোন সময়? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় ইন্ডিয়া মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমির দিকে ঝুঁকেছিল। ওকে, মাইক্রো মাইক্রো ইকোনমিক্স কি বলে? দেখো, মাইক্রো মাইক্রো মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। যখন ম্যাক্রো হবে তখন কি? গোটা দেশের অর্থনীতি সেক্ষেত্রে বোঝায়। এখানে মাইক্রো বলেছে। মাইক্রো মানে কি? সিঙ্গেল ইউনিট, একক। একক একক মানে কি? এক। একক ভোক্তা বা উৎপাদক, একে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। ওকে, চলে আসবো পরবর্তী কোশ্চেন। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি তৈরি হয়েছিল 1944 সালে। 1944 সালে একটি কনফারেন্স হয়েছিল, ব্রেটন উড কনফারেন্স, এবং এই ব্রেটন উড কনফারেন্স থেকে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এই দুটোরই জন্ম হয়, এবং সেই জন্য এই দুইটাকে একত্রে, মানে দুই বলতে ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এই দুজনকে একত্রে ব্রেটন উড কনফারেন্স টুইন্স, টুইন্স মানে একসঙ্গে দুজন বলা হয়। 1944 সালে তৈরি হয়েছিল, 1945 থেকে এর বলতে পারো কাজকর্ম শুরু হয়েছিল, এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি। ওকে, চলে আসো পরবর্তী কোশ্চেন। গান্ধীজির ডান্ডি অভিযান কবে হয়েছিল? কবে হয়েছিল? দেখো, 1930 সালে। 1920 সালে কি হয়েছিল? অসহযোগ আন্দোলন। আর 1930 সালে কি হলো? আইন অমান্য, সিভিল ডিসঅবিডিয়েন্ট। আইনটা কিসের আইন? এই যে ডান্ডি অভিযান কিসের আইন ছিল? ব্রিটিশদের আইন, যে ব্রিটিশরা ছাড়া আর কেউ ভারতে নুন বানাতে পারবে না। তো গান্ধীজি কি করলেন? সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করলেন, এবং তিনি 12ই মার্চ যাত্রা শুরু করলেন করে ওই 5ই এপ্রিল বা 6ই এপ্রিল এই সময়টায় তিনি পৌঁছন কিন্তু ডান্ডিতে, এবং সেখানে কি করেন? লবণ আইন ভঙ্গ। এটা কিন্তু বিভিন্ন সময় দেয়। ডান্ডি অভিযান কোন আন্দোলনের সাথে যুক্ত? সেক্ষেত্রে কি লিখবে? সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন। ওকে, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিল? বলো 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 বলো। কে রচনা করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ভারতের জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? গুলিয়ে ফেলবে না কিন্তু। বন্দে মাতারাম লেখা হয়েছিল সংস্কৃততে, কিন্তু জনগণমন আমাদের জাতীয় সঙ্গীত সেটা লেখা হয়েছে কিন্তু বাংলা ভাষায়। ঠিক আছে, চলে আস পরের কোশ্চেন। অশোক কোন বংশের রাজা ছিলেন? দেখো, অশোক ছিলেন মৌর্য বংশের রাজা, এবং অশোকের সময় কি যুদ্ধ হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 261 বিসি বা বিফোর ক্রাইস্ট, খ্রিস্ট পূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, না এশিয়া, না ইউরোপ, না অস্ট্রেলিয়া? অ্যান্সার কি হবে এখানে? আফ্রিকা। ঠিক আছে, আফ্রিকাতে, আফ্রিকাতে অবস্থিত সাহারা মরুভূমি, এবং এর বলতে পারো ক্ষেত্রফল বা বিস্তার 9.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। অনেক বড় একটা মরুভূমি। ঠিক আছে, আচ্ছা, ভারতের মরুভূমিকে কি বলা হয়? গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। আচ্ছা, 1905 সালে কোন ঘটনার জন্য বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে কোন ঘটনার জন্য? ব্রিটিশরা কি বলেছিল? ব্রিটিশরা বলেছিল যে তারা এত বড় প্রভিন্স শাসন করতে পারছে না, তাই তাকে যদি তারা ডিভাইড করে দেয়
তাহলে তারা কি করতে পারবে? সুবিধা মতো শাসন করতে পারবে। শাসন সুবিধার অজুহাত 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। অ্যাকচুয়াল কারণ কিন্তু এটা ছিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বেঙ্গল বা বাংলা, সেই অবিভক্ত বাংলা ছিল যে বিভিন্ন আন্দোলন, সশস্ত্র আন্দোলন, স্বদেশী আন্দোলন, তার স্টর্ম সেন্টার, একদম আখড়া বলতে পারো, এবং সেটা ব্রিটিশ শাসনকে খুব ট্রাবল দিচ্ছিল। সেই জন্য তারা কি করলো? বঙ্গভঙ্গ অর্থাৎ দু ভাগে ভাগ করে দাও। একদিকে হবে পূর্ববঙ্গ বা ইস্ট বেঙ্গল, আর একদিকে হবে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। তো কবে হয়েছিল? অ্যানাউন্স হয়েছিল জুলাই 19, 1905 এবং কার্যকর হয়েছিল 16ই অক্টোবর 1905 সালে। চলে আসবো পরবর্তী কোশ্চেন। ভারতের জাতীয় ফল কোনটি? জাতীয় ফল কোনটি বলো? আম। আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যানগিফেরা ইন্ডিকা। এটা মনে রাখবে, ম্যানগিফেরা ইন্ডিকা আমের বিজ্ঞান সম্মত নাম। ওকে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 26শে জানুয়ারি 1950 থেকে 13ই মে 1962 পর্যন্ত তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বলো বলো বলো। প্রথম, দেখো অপশন দুটো প্রথমেই কিন্তু দেওয়া আছে। ওই দুটোর মধ্যেই যারা একটু কনফিউজ আছে তারা একটু ওখানেই মাথা চুলকাবে। লর্ড মাউন্টব্যাটেন হবে না চক্রবর্তী রাজগোপালাচারী হবে? কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু এখানে লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেনই হবে। মাউন্টব্যাটেন কিন্তু ভাইসরয় যিনি ছিলেন সেই সময়কার 1947-এর 12ই ফেব্রুয়ারি থেকে 15ই আগস্ট। যদি বলে শেষ শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, শেষ হলে অ্যান্সার কিন্তু তখন চক্রবর্তী রাজগোপালাচারী হবে। যদি বলে প্রথম, স্বাধীন ভারতের প্রথম, তখন হবে লর্ড লুই মাউন্টব্যাটেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন। ডাব্লিউটিও কবে গঠিত হয়? ডাব্লিউটিও এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দেখো, প্রথমে একটি সংগঠন এসেছিল যার নাম হচ্ছে গ্যাট, GATT। সেটি তৈরি হয়েছিল 1947 সাল এবং সেটিরই পরবর্তীকালে নাম চেঞ্জ করে কি হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO। 1995 সালে এটি তৈরি হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের জাতীয় ক্রীড়া কোনটি? বলো বলো বলো। হকি। হকি। আচ্ছা, হকিতে কতজন প্লেয়ার থাকে? কতজন খেলোয়াড়? 11 জন প্লেয়ার। আচ্ছা, হকির সাথে বিভিন্ন অ্যাসোসিয়েটেড কাপ, বিভিন্ন ট্রফি কি কি? সুলতান আজলান শাহ কাপ, নেহেরু কাপ, আগা খান কাপ, মেজর ধ্যানচাঁদ ট্রফি, এগুলো সবই কিন্তু হকির সাথে জড়িত। আমরা স্পোর্টস এর একটা আলাদা সেশন করব, সেখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি, নারী অর্থাৎ ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন? বলো। ইন্দিরা গান্ধী তো প্রেসিডেন্ট ছিলেন না, ইনি কি ছিলেন? প্রাইম মিনিস্টার। গুলিয়ে ফেলবে না। ইন্দিরা গান্ধী কি ছিলেন? প্রধানমন্ত্রী। এখানে কিন্তু রাষ্ট্রপতি বলেছে, রাষ্ট্রপতি কে হবে? প্রতিভা পাতিল। ইনি 2007 থেকে 2012 অব্দি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী কোশ্চেন। জাতিসংঘের বর্তমান নাম কি? ইউনাইটেড নেশন। এটি কবে তৈরি হয়েছিল? 1945 সালে। ওকে। এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ ইয়র্ক। এটা মনে রাখবে। হেডকোয়ার্টার কিন্তু দেয় প্রধানমন্ত্রী। ইয়েস, দেখো আমরা আলোচনা করছিলাম তাই না, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো একটু আগে রাষ্ট্রপতি বলেছে, এখন কে বলছে? প্রধানমন্ত্রী। কে কে হবে? ইন্দিরা গান্ধী, যিনি 1966 থেকে 1977 অব্দি প্রধানমন্ত্রী ছিলেন। আবার 1900 সালে তিনি প্রধানমন্ত্রী হন এবং 1984 সাল পর্যন্ত, অর্থাৎ যে বছর তিনি
মারা যান বা খুন হন সেই 1984 সাল অব্দি কিন্তু তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এবং এই যে দেখো 1977 বললাম, 1966 থেকে 1977, এই যে তোমার 1977, তার মাঝখানে কিন্তু কি হয়েছিল, 1976 সংবিধান সংশোধন হয়েছিল, তাই তো 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে। তাহলে সেই সময় কার সময় হয়েছিল? ইন্দিরা গান্ধীর সময়। এই 42তম সংবিধান সংশোধনকে আমরা কি বলি? মিনি কনস্টিটিউশন বলি। ওকে, পরের কোশ্চেন, হিন্দু রেট অফ গ্রোথ কার সাথে যুক্ত? এই কথাটার সাথে কিন্তু কোনো রিলিজিয়ান যুক্ত নয়, এখানে কিন্তু অ্যাকচুয়াল হয়েছিল ন্যাশনাল ইনকাম বা জিডিপি, এটারই কিন্তু মেজার করা হয়েছিল এই হিন্দু রেট অফ গ্রোথ থেকে। আচ্ছা, এটি কে করেছিলেন? রাজকৃষ্ণ। কত সালে করেছিলেন? 1978 সালে। 1978 সালে আমাদের আরেকটি সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কততম? 44th বা 44তম। মাথায় রাখবে এগুলো। পরের কোশ্চেন বলেছে, ভারতের জাতীয় খনিজ কোনটি? কোনটি হবে বলো? অপশন হবে কিন্তু মাইকা বা অভ্র। আচ্ছা, অভ্রের যদি বলি লার্জেস্ট প্রডিউসার কে? কে বলো? কোন স্টেট? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন পান অর্থনীতির জন্য, এবং তিনি কত সালে পেয়েছিলেন এই পুরস্কার? 1998 সালে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটা আগেই বলেছি যে 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় সংবিধান, মানে গণপরিষদ দ্বারা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটাকে বলা হয়, কিন্তু কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। কোশ্চেন ভালো করে দেখে নেবে যে গৃহীত বলেছে না কার্যকর হয়, এই দুটো আলাদা আলাদা ডেট আছে। ভারতের অর্থমন্ত্রী কে নিয়োগ করেন? কে অর্থমন্ত্রীকে বলো? যে কোনো মন্ত্রী, যে লোকসভা নির্বাচন হয়, যে কোনো মন্ত্রী, সে প্রধানমন্ত্রী বলো কিংবা মন্ত্রী পরিষদ বলো, তাকে নির্বাচন করে কে? নির্বাচন না, তারা তো নির্বাচিত হচ্ছে, তাদেরকে নিয়োগ করে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কাকে প্রথম আগে নিয়োগ করে? আমাদের প্রধানমন্ত্রীকে, এবং বাকি যে মন্ত্রী পরিষদ যারা যারা হবেন, প্রধানমন্ত্রী সম্মতিক্রমে প্রেসিডেন্ট তাদেরকে নিয়োগ করে। তাহলে এখানে অর্থমন্ত্রী থাক কিংবা বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে দিল, সেগুলো যাই অর্থ মন্ত্রী থাক না কেন, তাকে কে নিয়োগ করবে? রাষ্ট্রপতি। কে নিয়োগ করবে? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। আচ্ছা 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 আচ্ছা, এটা কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 75 ক্লজ 1, 75-এর ক্লজ 1। ওকে, প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদক জয়ী কে? কে কে কে? হ্যাঁ, ফার্স্ট অপশন এমনই দেওয়া আছে, লোকে ওখানে গিয়ে ঠিক করে দেবে, মেরি কম। একদমই নয়, কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী, তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন 2000 সালে যে সিডনি অলিম্পিক হয়েছিল সেখানে। সিডনি কোথায় বলো? সিডনি কোন দেশে পড়ে? সিডনি, বা যদি বলি কোন কন্টিনেন্ট পড়ে সিডনি? সিডনি হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, সিডনি অলিম্পিকে পেয়েছিলেন তিনি ব্রোঞ্জ মেডেল। তিনি কি ছিলেন? ওয়েট লিফটার বা ভার উত্তোলন, 69 কেজি ভার উত্তোলন বিভাগে তিনি পেয়েছিলেন। ওকে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি 42তম সংশোধনীতে যুক্ত হয়? মোট 3টি শব্দ যে 42nd অ্যামেন্ডমেন্ট রয়েছে, কত সালে হয়েছিল বলো? 1976 সালে হয়েছিল। এবং কি কি তোমার 3টে শব্দ যোগ হয়েছিল? সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার, এবং ইন্টেগ্রিটি বা অখণ্ডতা। আরেকবার রিপিট করছি, সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার, এবং অখণ্ডতা বা ইন্টিগ্রিটি। এই 3টি শব্দ
অ্যাড হয়েছিল বা যুক্ত হয়েছিল, তাহলে এখান থেকে অপশন কোনটা হবে? এটা সমাজতান্ত্রিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসেকিয়াং। ইয়াংসেকিয়াং এশিয়ার। ভারতের হলে কিন্তু গঙ্গা হবে, কিন্তু এশিয়ার বলছে। এটি প্রায় 6300 কিলোমিটার লম্বা এবং এই যে ইয়াংসেকিয়াং নদী, এটি পুরোটাই রয়েছে কোথায়? চায়না বা চীনে, এবং এটি পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী। মনে থাকবে, তৃতীয় দীর্ঘতম। আমরা মোট 50টা কোশ্চেন করব। আমরা এখন রয়েছি 43 নম্বর কোশ্চেনে। ঠিক আছে। আজকের ইয়েটা করা হয়নি, এখানে কোশ্চেন মার্কিংটা করা হয়নি, তো পরের দিন থেকে থাকবে, এটা অসুবিধা হবে না। ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার আছে? কতটি না, তাতে কতগুলি বলো। প্রথমেই বলো, মৌলিক অধিকার রয়েছে ভারতের সংবিধানের কোন ভাগে? পার্ট 3 বা তৃতীয় ভাগে, 12 থেকে 35 আর্টিকেল বা অনুচ্ছেদ 12 থেকে 35। কি কি রয়েছে বলি আমরা, ছটি তো রয়েছে। সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। শোষণ বিরোধী অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এবং সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার, কনস্টিটিউশনাল রেমেডিজ যাকে বলা হয়। ওকে, তো হয়ে গেল 6টা মোট। কি কি? সাম্য, স্বাধীনতা, শোষণ বিরোধী, ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকার। মনে থাকবে? চলো পরের কোশ্চেন। জাতীয় আয় গণনা করে কে? আচ্ছা, জাতীয় আয় প্রথম গণনা কে করেছিল? চেষ্টা বলো বলো বলো। দাদাভাই নওরোজি। কোন সংস্থা? সংস্থা সিএসও, নট আরবিআই বা নীতি আয়োগ। সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল কবে? 2রা মে 1951 সালে। আচ্ছা, আমাদের আগে যে 5 ইয়ার্স প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, সেটিকে সরিয়ে বা তার বদলে কি এসছে নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগের এস্টাবলিশমেন্ট ডেট কবে যদি প্রশ্ন আসে, তখন কি হবে? একেবারে বছরের প্রথম 1 জানুয়ারি 2015। সালটা মনে রাখবেন, 2015। ডেট এমনি মনে থাকবে, 1 জানুয়ারি, সবার একদম সেদিনকে হুল্লোড় করার দিন। তাহলে নীতি আয়োগ তৈরি হয়েছিল 1 জানুয়ারি 2015, আর সিএসও তৈরি হয়েছিল 2 মে 1951। ভারতের জাতীয় পশু সংরক্ষণ আইন, পশু সংরক্ষণ আইন কবে ছিল বলো? 1972 সালে। এটা কিন্তু মাথায় রাখবে, 1972 সালে। আজাদ হিন্দ ফৌজ কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? এটা বলে দিতে হয় না, ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে। তোমরা অনেকেই জানো যে 1942 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল। করেছিলেন কে? মোহন সিং। তারপরে কি হয়েছিল? সেই দায়িত্বকে নিয়েছিলেন হাতে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং তারপর আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কি হয়েছিল? গঠিত হয়েছিল। তারা যুদ্ধ করেছিল। আইএনএর যে ট্রায়াল হয়েছিল, ট্রায়াল বলতে মানে তাদের যে বিচার হয়েছিল, সেখানে আইএন এর প্রধান মানে তাদের উকিল কে ছিল? এটা কিন্তু মনে রাখবে, ভুলাভাই দেশাই। ভুলাভাই দেশাই। ভারতের জাতীয় সঙ্গীতের পূর্ণ গাওয়ার সময় কত? অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় সেটা কতক্ষণে, তার টাইম কত বলো? 52 সেকেন্ড। আচ্ছা, এই যে জনগণ মন প্রথম
গাওয়া হয়েছিল কিন্তু 1911 সালের 27শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে প্রথম গাওয়া হয়েছিল। আর জনগণমন কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা। যদি বলে বন্দে মাতরম কোন ভাষায় লেখা? লেখা সংস্কৃত ভাষায়। কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলো পরবর্তী কোশ্চেন। তথ্য প্রযুক্তি নোবেল, ভারতের প্রথম তথ্য প্রযুক্তি নোবেল পুরস্কার কে পান? ঠিক আছে, বা এটা বলতে পারো ফিজিক্সে কে পেয়েছিলেন? হ্যাঁ? পেয়েছিলেন কে? সিভি রমন। তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি 1930 সালে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, যেটি হচ্ছে আলোর যে স্ক্যাটারিং যে প্রপার্টি, অর্থাৎ আলোর এই ধর্মের ওপর তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং রমন এফেক্ট তিনি করেন আবিষ্কার, তার ফলে তিনি নোবেল পান। ওকে, পরবর্তী কোয়েশ্চেন। বাংলাদেশের জাতীয় খেলা, ইয়েস ইয়েস ইয়েস, বিভিন্ন দেশের এগুলো জাতীয় সিম্বল, মানে মূলত যেগুলো ভারতের আমাদের প্রতিবেশী দেশ আছে সেগুলো একটু দেখে যাবে পরীক্ষার আগে। তাদের যে বিভিন্ন সিম্বল, তাদের জাতীয় স্পোর্টস, যেমন বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু কাবাডি। ওকে, হ্যাঁ, বাংলাদেশে কটা নদী আছে? মোট কতগুলি নদী আছে বাংলাদেশে? 700টি, 700। চলে আসবো পরবর্তী কোশ্চেন তথা আমাদের লাস্ট কোয়েশ্চেন। জাতীয় ফুল, জাতীয় ফুল কি হবে? বলো বলো বলো। পদ্ম। পদ্ম। পদ্মর বিজ্ঞানসম্মত নাম কি? নিলম্ব নুসিফেরা। নিলম্ব নুসিফেরা। তো আমরা আজকের কভার করলাম কটা কোশ্চেন? কমপ্লিট হচ্ছে 50 কোশ্চেন। 50 কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। তো এখানে তোমরা 50তে কে কত পেলে এটা কিন্তু কমেন্ট করবে অবশ্যই। তাহলে কি হবে, তোমরা কতটা প্রস্তুত সেটা তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে যে এই এই সেকশন থেকে কোশ্চেন আমাদের করা উচিত, এই এই সেকশন গুলো থেকে একটু কোশ্চেন দিন, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আরো বিভিন্ন ধরনের ভালো ভালো কোশ্চেন, যেমন আজ কত সুন্দর সুন্দর কোশ্চেন দেখো আমরা কভার করলাম, তাই না? এই যে কর্ণম মালেশ্বরী, তারপর কোনটি যুক্ত হয়েছিল, এশিয়ার দীর্ঘতম নদী, এরকম বিভিন্ন কোশ্চেন যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রচুর এসছে, ভারতের জাতীয় খনিজ বারংবার এসছে, সেই ধরনের জিনিসগুলো আমরা কি করতে পারবো? আলোচনা করতে পারবো। ওকে, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পড়াশোনা করো, দেখা হবে আবার অন্য একটি সেশনে।